প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব চুম্বক ক্ষেত্রের অভিমুখ। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া অস্টেটের পরীক্ষা থেকে আমরা দেখেছি কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্রের মান নিয়ে গত ক্লাসগুলোতে আমরা বায়ট-স্যাভার্ট সূত্র, প্রয়োগ, ব্যাখ্যা, গাণিতিক সমীকরণ দেখেছি এবং বেশ কিছু এককের সংজ্ঞা এবং সমীকরণ দেখেছি। আজকে আমরা যেহেতু চুম্বক ক্ষেত্রে একটি ভেক্টর রাশি, তার মান আছে, দিক আছে, দিক নিয়ে বায়ট-স্যাভার্ট সূত্রে আলোচনা করা হয়েছে। এখন চুম্বক ক্ষেত্রের অভিমুখ নিয়ে আলোচনা। প্রথমত এই সম্পর্কে আলোচনা করেছিলেন ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1873 সালে কর্কস্ক্রুর সাহায্যে চুম্বক বলরেখার দিক নির্ণয়ের সূত্র বের করেন। সূত্রটি হলো পরিবাহীর যেদিকে কারেন্ট প্রবাহিত হয় সেদিকে ডান হাতে কর্কস্ক্রুকে ঘোরালে বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে সেদিকে চুম্বক বলরেখার দিক নির্দেশ করে। আমরা চিত্রটি দেখি, চিত্রটি দেখলে আমাদের ধারণাটা পরিষ্কার হবে। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র অনুসারে এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। লক্ষ্য করো যে এটা একটি স্ক্রু, আমরা দেখেছি। এই স্ক্রু এর উপর থেকে নিচ বরাবর তড়িৎ প্রবাহিত করা হচ্ছে, ফলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং সেই চুম্বক ক্ষেত্রের দিক হবে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র অনুসারে এই দিক বরাবর, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরবে সেই দিকটি হবে যা এই চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে। পরবর্তীতে এ সম্পর্কে ফ্লেমিং এর ডানহস্ত সূত্র আছে। ফ্লেমিং বললেন, একটি তড়িৎবাহী পরিবাহীকে প্রবাহের অভিমুখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলে অন্য আঙ্গুলগুলোর মাথা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। আচ্ছা, এবার চিত্রটা দেখি। এটি একটি পরিবাহী। এই পরিবাহীতে দেখো যে এখানে একটি পরিবাহীকে ডান হাত দিয়ে ধরা হয়েছে এবং বৃদ্ধাঙ্গুলি বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পরিবাহীর নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত করা হচ্ছে। ফলে বাকি আঙ্গুলগুলো যে দিক ঘুরে অবস্থান করছে সেই দিকটা হবে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। এই যে দেখো, আমি হাতে একটা পরিবাহীকে ধরে নিচ্ছি, এটা আমার হাতে একটি পরিবাহী। এই বৃদ্ধাঙ্গুল বরাবর এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরে অবস্থান করছে সেই দিকটা হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। তড়িৎ প্রবাহিত করলাম এই বৃদ্ধাঙ্গুল বরাবর উপর থেকে নিচের দিকে, বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরে আছে সেই দিকটা হবে যা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিক। অল দ্য বেস্ট। আচ্ছা, তাহলে এখন দেখো তার পরবর্তীতে এম্পিয়ারের সূত্র বা এম্পিয়ার সার্কিউটাল ল সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনা যাওয়ার পূর্বে আমি একটু কথা বলে নেই যে আমরা স্থির তড়িৎ বিজ্ঞানে কুলম্বের সূত্রের সাহায্যে বিন্দু চার্জের ফলে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে দেখা গেল যে এই কুলম্বের সূত্রের সাহায্যে যখনই কোনো বস্তুর মধ্যে আধান
মানে প্রতিসমভাবে বিন্যস্ত থাকে, তখন কিন্তু আর এই কুলম্বের সূত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্র বা আকর্ষণ বিকর্ষণ বল নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। সে কারণে আমরা গাউসের সূত্র দেখেছি, এবং গাউসের সূত্রের সাহায্যে দেখা গেছে যে একটা বস্তুর মধ্যে যদি অনেকগুলো চার্জ প্রতিসমভাবে ছড়িয়ে থাকে, তখন সেখানে তড়িৎ ক্ষেত্র বা তাদের মধ্যে যে বল ক্রিয়া করে সেগুলো বের করা সম্ভব হয়েছে। এখন এই ওরস্টেডের পরীক্ষা থেকে যখন পরিবাহীর মধ্যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে যে এর ফলে কুলম্ব বললেন, আর মানে ওরস্টেডের পরীক্ষা থেকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেটি বায়োসেভার্ট সূত্র প্রয়োগ করে তার মান আমরা গত ক্লাসগুলোতে বের করেছি। তাহলে যদি বের হয়ে থাকে, এখন আবার এই এম্পিয়ারের সূত্রের প্রয়োজন কেন? এম্পিয়ারের সূত্রের প্রয়োজন হলো যে বায়োসেভার্ট সূত্রের চেয়েও এম্পিয়ারের সূত্র প্রয়োগ করে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটি নির্ণয় করা অধিকতর সহজ হয় বায়োসেভার্ট সূত্রের তুলনায়। এই কারণে এখন আমরা এই এম্পিয়ার সূত্রটি নিয়ে আলোচনা করব। হেনরি ম্যারি এম্পিয়ার তিনি বললেন, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক যোজিত ফল পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটি হলো তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেই চুম্বক ক্ষেত্রের মান সম্পর্কিত এম্পিয়ারের সূত্র। আবার লক্ষ্য করো, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক যোজিত ফল পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট প্রবাহের মিউ নট গুণ। এসআই পদ্ধতিতে এম্পিয়ারের বর্তনী সূত্রটিকে, সার্কিউটাল ল মানে বর্তনী সূত্র, এসআই পদ্ধতিতে এম্পিয়ারের বর্তনী সূত্রটিকে সমাকলিত রূপে লেখা যায় লাইন ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল সমান সমান মিউ নট আই, অর্থাৎ বি চুম্বক ক্ষেত্রের বদ্ধ রেখার সমাকলন ওই ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আবার লক্ষ্য করো, এসআই পদ্ধতিতে, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এম্পিয়ারের বর্তনী সূত্রটিকে, অর্থাৎ এম্পিয়ার সার্কিউটাল ল, যেটা সার্কিউটাল ল সূত্রটিকে সমাকলিত রূপে, এই যে এখানে যোজিত ফল যেটা যুগুজীকরণ, ইন্টিগ্রেশন, সমাকলন, এগুলো সমার্থক, সমাকলিত রূপে লেখা যায় লাইন ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান সমান মিউ নট আই, অর্থাৎ বি চুম্বক ক্ষেত্রের বদ্ধ রেখার সমাকলন ওই ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক যোজিত ফল পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট প্রবাহের মিউ নট গুণ সমান। এই সংক্রান্ত একটি ক্লিপস দেখে নিই আমরা। এম্পিয়ার সার্কিউটাল ল। এখানে একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র হয় এই বৃত্তের লোব বরাবর। এটি প্রথমত আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওরস্টেড। তিনি বললেন যে পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন তার চারিদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটা তিনি পরীক্ষার জন্য পরিবাহীতে তড়িৎ প্রবাহিত চালনা করে তার কাছে একটি
চুম্বক শলাকাকে রাখলে দেখা যাচ্ছে যে চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হয়, এতে প্রতীয়মান হয় যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত চললে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরবর্তীতে বিজ্ঞানী এম্পিয়ার বললেন যে এই তড়িৎ প্রবাহের মান কত হবে সেটা তিনি নির্ধারণ করলেন। ধরে নিচ্ছি আমরা যে একটি ক্ষুদ্র পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেই চুম্বক ক্ষেত্র হবে মিউ নট এবং তড়িৎ প্রবাহের গুণফলের সমান। এখন এই ক্ষুদ্র পরিবাহীটি নিলাম আমরা, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। ধরে নিচ্ছি এই পরিবাহীটি এখন এই জেড অক্ষ বরাবর স্থাপিত আছে। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে আর ব্যাসার্ধের একটি লাল বৃত্ত আমরা কল্পনা করতে পারি। এখন এখানে এই আর ব্যাসার্ধের লাল বৃত্তের মধ্যে একটি চুম্বক শলাকাকে স্থাপন করি। চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হবে তখনই যখন এই লাল বৃত্তের কারণে, অর্থাৎ নতুন চুম্বক ক্ষেত্রের কারণে চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হবে। এখন চুম্বক শলাকাটিকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে আসি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হলো ডিএল। এ থেকে বি বিন্দুতে আনতে যে কাজ আমাদের করতে হচ্ছে সেই সম্পাদিত কাজ বা ওয়ার্ক ডান সমান সমান ডি ডট ডিএল। এখন এই চুম্বক শলাকাটিকে সম্পূর্ণ পথ বা বদ্ধ পথ ঘুরিয়ে আনতে মোট কৃত কাজ হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল। এম্পিয়ার বললেন যে এই ক্লোজ লাইন বি ডট ডিএল সমান সমান হবে মিউ নট আই। মিউ নট আই, এটা হলো এম্পিয়ারের কথা। এখন এই মিউ নট হলো যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, যেটা ছিল স্থির তড়িৎ বিজ্ঞানে অ্যাপসিলন নট কুলম্বের সূত্র অনুসারে। এখন এই পরিবাহীর দিক বের করতে হলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে এটাকে নিচ থেকে বৃদ্ধাঙ্গুল বরাবর নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত করার ফলে বাকি আঙ্গুলগুলো যে দিক বরাবর আছে সেই দিক বরাবর হবে যে এই চুম্বক ক্ষেত্রের সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক। এখন তাহলে এখন লক্ষ্য করো যে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা এম্পিয়ারের সূত্রটি একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখে নিলাম। এবার পরবর্তীতে চলে যাই আমাদের এম্পিয়ারের সূত্রের প্রয়োগ। এটা একটি গুরুত্বপূর্ণ টপিকস। এম্পিয়ারের সূত্রের প্রয়োগ, আমরা বায়োস্যাভার্ট সূত্রের প্রয়োগ দেখেছি। সরল সোজা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেখানে কি রকম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং বৃত্তাকার কুণ্ডলীর জন্য দেখেছি। এখানে এখন আমরা এম্পিয়ারের সূত্র প্রয়োগ করব। প্রথমত প্রয়োগ করছি তড়িৎবাহী সোজা তারের ক্ষেত্রে। তড়িৎবাহী সোজা তারের ক্ষেত্রে চিত্রটি আমরা একটু লক্ষ্য করি যে এটি একটি তড়িৎবাহী সোজা তার, যার নিচ থেকে উপরের দিকে আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। আর ব্যাসার্ধের এখানে একটি বৃত্তাকার পথ দেখা যাচ্ছে। এটিকে বলা হয় যে এম্পিয়ারের লুপ বলা হয়। এই এম্পিয়ারের লুপের যে কোনো বিন্দু একটি নিলাম পি। এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমাদেরকে এম্পিয়ারের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে পি বিন্দুতে ক্ষুদ্র একটি দৈর্ঘ্য নেই ডিএল। পি বিন্দুতে ক্ষুদ্র একটি দৈর্ঘ্য নেই। এই যে বৃত্তাকার লুপ, এই বৃত্তাকার লুপের একটি ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম আমরা ডিএল। তড়িৎ ফলে এই ডিএল এর দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক একই, ফলে ডিএল এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হবে 0। বি এবং ডিএল এর দিক একই হওয়ার কারণে এদের মধ্যবর্তী কোণ 0। তাহলে এম্পিয়ারের সূত্র অনুসারে আমরা পাই লাইন ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান সমান মিউ নট আই, বা লাইন ইন্টিগ্রেশন বি ডিএল কস থিটা সমান সমান মিউ নট আই। এখানে দেখো বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, এটি ভেক্টর চ্যাপ্টারের ডট গুণন। সেখানে আমরা দেখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান ছিল ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ বি কস থিটা। ঠিক তেমনি ভাবে এখানেও এই বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান সমান বি ডিএল কস থিটা। এখন এই থিটাটা হচ্ছে
এই বি ভেক্টর এবং ডিএল এর অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত কোণ আমরা শুরুতেই বলেছি যে বি ভেক্টর এবং ডিএল এর অন্তর্ভুক্ত কোণ হলো 0 ডিগ্রি, তাহলে cos 0 এর মান হলো 1। সুতরাং বি লাইন ইন্টিগ্রেশন ডিএল সমান সমান মিউ নট আই। যেহেতু cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, সুতরাং দাঁড়াচ্ছে কি যে বি লাইন ইন্টিগ্রেশন, বিটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছে, বি লাইন ইন্টিগ্রেশন ডিএল সমান সমান মিউ নট আই, বা বি টুয়াইস পাই আর ইকুয়াল টু মিউ নট আই। এখানে যে লাইন ইন্টিগ্রেশন ডিএল সমান সমান হলো যে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্তের পরিধি সমান সমান আমরা জানি, এই বৃত্তের পরিধি সমান সমান জানি কত, টুয়াইস পাই আর। আরটা হলো এই যে এম্পিয়ারের লোপ বা বৃত্ত, তার ব্যাসার্ধ হলো আর। তাহলে লাইন ইন্টিগ্রেশন ডিএল সমান সমান বৃত্তের পরিধি এবং সেটা সমান সমান হলো টুয়াইস পাই আর। ফাইনালি আমরা লিখতে পারি বি সমান সমান মিউ নট আই বাই টুয়াইস পাই আর, মিউ নট আই বাই টুয়াইস পাই আর। এটি হলো এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, আশা করি বুঝতে তোমাদের সমস্যা হয় না। যদি বুঝতে সমস্যা হয় বইয়ের সহযোগিতা নেবে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, এই বলে আজকের মতো এখানেই শেষ করছি।